Thank you very much to the all students of Saran Mohila College for participating in the online class. I am Mr. Ruben Ruben, lecturer in English, Saran Mohila College. আমি অভিনন্দন জানাচ্ছি সারান মহিলা কলেজের সকল শিক্ষার্থীকে যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ এবং যারা কনসেন্ট্রেশন দিয়েছ, মনোযোগ দিয়েছ অনলাইন ক্লাসের উপর। ইতিমধ্যে তোমরা অবগত রয়েছ বৈশ্বিক মহামারীর কারণে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস থেকে অনেকটা আইসোলেটেড অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এই পরিপ্রেক্ষিতে সরকার নির্দেশিত অনলাইন ক্লাস অংশ হিসেবে আমি তোমাদের সামনে আজকে আমার প্রথম ক্লাস ইংরেজি সেকেন্ড পেপার একটি ক্লাসে তোমাদের সাথে আমি অংশগ্রহণ করেছি এবং আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি আমাদের মহিলা কলেজের যে সকল শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসটার সাথে রিলেটেড রয়েছে, তোমরা বাসায় ভালোভাবে অবজারভেশন করে এই ক্লাসটাকে ভালোভাবে মডিফাই করে এই ক্লাসটাকে মিনিংফুল করবে, অর্থপূর্ণ করবে এবং এই বিষয়টা সম্পর্কে তোমরা একটা বেসিক কনসেপ্ট অর্জন করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি। এখানে আমি ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস একটা টপিকস আমাদের ইংরেজি সেকেন্ড পার্টের একটা টপিকস রয়েছে। আমরা সবাই অবগত আমাদের ইংরেজি সেকেন্ড পেপারে 12টি গ্রামার আইটেম রয়েছে। এর একটি পার্ট হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। ফ্রেজেস বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে আমাদের আগে জানা উচিত। আমি মনে করি যে ফ্রেজেস হচ্ছে যখন কতগুলো শব্দ একসাথে বসে একটি অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে তখনই আমরা তাকে ফ্রেজেস বলতে পারি। অন দি আদার সাইড ওয়ার্ডস হচ্ছে স্পেসিফিক কোনো শব্দ যখন তার অর্থ প্রকাশ করে তখনই তাকে আমরা ওয়ার্ডস হিসেবে আইডেন্টিফাই করতে পারি। আমরা যদি ক্লাসিফাই করতে চাই ফ্রেজেস সম্পর্কে, ফ্রেজকে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি, অর্থাৎ শ্রেণীবিন্যাস করতে পারি। যেমন পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তার সাথে কিছু যুক্ত হয়ে যখন কোনো অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে তখনই আমরা তাকে পার্টিসিপল ফ্রেজ বলতে পারি। পাশাপাশি ইনফিনিটিভ ফ্রেজ রয়েছে, টু প্লাস তার সাথে কিছু যুক্ত হয়ে যখন কোনো অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে তখনই আমরা তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ রয়েছে, যখন কতগুলো শব্দ একসাথে বসে একটি অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে তখনই তাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। আমরা নাউন ফ্রেজ বলতে পারি, নাউনের পরে যখন কতগুলো শব্দ একসাথে বসে একটি অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে তখনই আমরা তাকে নাউন ফ্রেজ বলতে পারি। আমি একটু টপিকসে যাচ্ছি। There have been given many important points for correcting the phrase and words. এখানে কিছু শব্দ দেওয়া আছে তোমাদের জন্য। ওই শব্দগুলো সম্পর্কে যদি প্রিভিয়াসলি তোমরা বেসিক কনসেপ্ট অ্যাচিভ করতে পারো, একটা মৌলিক ধারণা যদি অর্জন করতে পারো, আমি বিশ্বাস করি তোমরা এই টপিকস থেকে একটা ভালো নাম্বার পরীক্ষায় পেতে পারো। এই প্রেক্ষাপটে আমি প্রথমে এখানে ইনক্লুড করেছি বিয়ার শব্দটি। বিয়ার হচ্ছে একটা শব্দ, এখানে ইনক্লুডেড শব্দ যেটা একটা ভাইটাল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কমপ্লিটিং সেন্টেন্স বলো, ফ্রেজ এন্ড ওয়ার্ডস বলো, এখানে একটা পালন করে থাকে। দেয়ারকে আমরা যদি ক্লাসিফাই করি, দেয়ারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, নাম্বার 2 হচ্ছে অ্যাডভার্বিয়ালস দেয়ার, নাম্বার 3 হচ্ছে এক্সপ্রেটিভ দেয়ার। এখন ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে যদি আমি একটু ডিটেইলস কথা বলি, যে দেয়ারের নিজস্ব কোনো অর্থ নেই, বাক্য গঠন করতে বাক্যের মধ্যে যে সহায়ক হিসেবে কাজ করে তাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলতে পারি। আমি আবারও ডেফিনিশনটা বলছি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দেয়ার? যে দেয়ারের নিজস্ব অর্থ নেই, বাক্য গঠন করতে বাক্যের মধ্যে সহায়ক হিসেবে ব্যবহৃত হয় তখনই তাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলতে পারি। একটা এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দিই, there are many students in the class. ক্লাসে অসংখ্য স্টুডেন্ট রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে। there are many students in the class. ক্লাসে অনেক স্টুডেন্ট রয়েছে। এখানে দেয়ার শব্দটি কোনো অর্থ প্রকাশ করেনি, এখানে বাক্যের অর্থ প্রকাশ করতে সহায়ক হিসেবে ভূমিকা পালন করে, তাই তাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে আইডেন্টিফাই করতে পারি। নাম্বার 2 বলছিলাম অ্যাডভার্বিয়ালস দেয়ার। ডেফিনিশন যদি আমরা দেখতে চাই, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অ্যাডভার্বিয়ালস দেয়ার? যে দেয়ারের অর্থ সেখানে বোঝায় তাকে আমরা অ্যাডভার্বিয়ালস দেয়ার বলে। একটা এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেই, সেটা হচ্ছে প্লে দেয়ার। সেখানে খেলা করো, যেখানে ইউর ফ্রেন্ডস আর ওয়েটিং, যেখানে তোমার বন্ধুরা অপেক্ষা করছে। আমি বলছি যে দেয়ারের অর্থ সেখানে বোঝায় তাকে অ্যাডভার্বিয়ালস দেয়ার বলে।
প্লে দেয়ার, সেখানে খেলা করো। এখানে দেয়ারটাকে আমরা অ্যাডভার্বিয়ালস বলতেই পারি, কারণ এখানে সেখানে অর্থ প্রকাশ করলো, তাই সেটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস দেয়ার। নাম্বার 3 ছিল এক্সপ্লেটিভ দেয়ার। এক্সপ্লেটিভ দেয়ারের ডিফিনিশন আমরা এইভাবে দিতে পারি: মনের আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি প্রকাশ করতে আমরা যে দেয়ার ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা এক্সপ্লেটিভ দেয়ার হিসেবে বলতে পারি, বা হোয়াট ইজ কল্ড দ্য এক্সপ্লেটিভ দেয়ার। এক্সাম্পল যদি আমি দিই, দেয়ার আর মেনি স্টুডেন্টস, যদি আমি সেখানে বলি দেখো দেয়ার আর মেনি স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, যে দেয়ারের অর্থ দেখো বোঝায়, তাকে আমরা এক্সপ্লেটিভ দেয়ার হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট টপিকে চলে আসছি, হ্যাভ টু অথবা হ্যাজ টু। তোমরা বাসায় একটু ভালোভাবে অবজারভেশন করে এই টপিকগুলো বাসায় খাতা কলম দিয়ে খুব ভালোভাবে নোট রাখবে, পরবর্তীতে সেটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। হ্যাভ টু হ্যাজ টু, আমরা কখন হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব? বর্তমানে যদি কোনো কাজের বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ এখানে যদি একটা জোর প্রয়োগ করা হয়, তখনই আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করে থাকি। নাম্বার নেক্সটে বলছে হ্যাভ টু শব্দটা আমরা কখন ব্যবহার করব? অতীতে যদি কোনো কাজের বাধ্যবাধকতা বুঝিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু শব্দটি ব্যবহার করব। আমরা কিন্তু তিনটা এখানে আইটেম আমরা ইতিমধ্যে পেয়েছি। নাম্বার 1 ছিল দেয়ার, নাম্বার 2 ছিল হ্যাভ টু, হ্যাজ টু, নাম্বার 3 ছিল হ্যাভ টু। আমরা দেয়ারকে আইডেন্টিফাই করছি তিনভাবে ক্লাসিফাই করেছি। হ্যাভ টু এবং হ্যাজ টুকে আমরা ইতিমধ্যে ডিফাইন করেছি। বর্তমানে কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে হ্যাভ টু সকল পার্সনের সময় আমরা হ্যাভ টু ব্যবহার করব, শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সময় আমরা শুধু হ্যাজ টু ব্যবহার করব। এই ক্ষেত্রে পার্সন নিয়ে যদি আমি কথা বলি, পার্সনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। থার্ড পারসনকে আবার ক্লাসিফাই করা যায় 2 ভাবে, একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ঠিক এখানে থার্ড পারসন সিঙ্গুলারের সময় শুধু আমরা হ্যাজ টু ব্যবহার করব, আদারওয়াইজ অন্য সকল পারসনের সময় আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারবো। নাম্বার 3 ছিল হ্যাভ টু। আমি ডিফিনিশনটা দিয়েছিলাম যে অতীতে কোনো কাজে বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাভ টু ব্যবহার করব। এখানে সকল পারসনের সাথে আমি হ্যাভ টু ব্যবহার করতে পারবো। এখানে কোনো পারসনের কোনো ডিসিমিলারিটি নেই, কোনো বৈসাদৃশ্য নেই। ইন অল পারসনস, সকল পারসনে আমি হ্যাভ টু শব্দটি ব্যবহার করতে পারবো। নাম্বার 4, কন্ডিশন নাম্বার 4 বলা আছে হ্যাভ বেটার। হ্যাভ বেটার শব্দটি ব্যবহার সম্পর্কে আমাকে কনসেপ্টে ক্লিয়ার রাখা উচিত। হ্যাভ বেটার হচ্ছে বিশেষ পরিস্থিতি, একটা বিশেষ পরিস্থিতিতে আমার কি করা উচিত, বিশেষ পরিস্থিতিতে আমার কি করা উচিত, এমন অর্থে আমি হ্যাভ বেটার শব্দটি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার ডেফিনিশনটা বলছি, বিশেষ পরিস্থিতিতে কি করা উচিত এমন অর্থে আমি হ্যাভ বেটার শব্দটি ব্যবহার করে থাকবো। নাম্বার 5 এ বলা আছে উড রাদার। উড রাদার একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ডস, এখানে বা ফ্রেজ বলতে পারো। আমরা উড রাদার শব্দটি কখন ব্যবহার করব? দুইটি কাজের মধ্যে যে কাজটি অধিকতর পছন্দনীয়, দুইটি কাজের মধ্যে যে কাজটি অধিকতর পছন্দনীয় এমন অর্থে আমরা উড রাদার ব্যবহার করতে পারি। এক্সাম্পল করতে পারি, আই উড রাদার ডাই দেন ডেথ। আমি ভিক্ষা করবো না, বরং মরে যাব। এখানে দুইটা কাজ, একটা হচ্ছে ভিক্ষা করা, একটা হচ্ছে মরে যাবো। এর মধ্যে আমি এখানে চোজ করেছি মরে যাব। আমি মরে যাব, তবু ভিক্ষা করবো না। তাহলে আমার ডেফিনিশনটা এমন ছিল, দুইটি কাজের মধ্যে যে কাজটি অধিকতর পছন্দনীয় এমন অর্থে আমরা উড রাদার শব্দটি ব্যবহার করব। তোমরা বাসায় একটা অবজারভেশন করে নোট রাখবে, তাহলে এটা আই থিঙ্ক দ্যাট this will be very helpful for correcting any types of information that would be wanted to the exam. Number 6 এ বলা হচ্ছে as soon as শব্দ সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখা হচ্ছে। আমি মনে করি as soon as শব্দটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এর আগে আমি বলেছিলাম উড রাদার ডেফিনিশন আমি দিয়েছি, দুটি কাজের মধ্যে যে কাজটি অধিকতর পছন্দের এমন অর্থে আমরা উড রাদার ব্যবহার করব। as soon as হচ্ছে একটি ঘটনা ঘটার সাথে সাথে, একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা অর্থে, একটি ঘটনা ঘটলে এর সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা অর্থে আমরা as soon as শব্দটি ব্যবহার করতে পারবো। তারপর বলা হচ্ছে লেটার অন শব্দটি
ব্যবহার যদি আমরা শিখতে চাই তাহলে ডিফিনিশন আগে জানতে হবে বা এটা ইউজ সম্পর্কে আমাদের বেসিক কনসেপ্ট রাখতে হবে। অন্য কোনো কিছু ভাবাই যায় না, অন্য কোনো কিছু চিন্তাই করা যায় না, এমন অর্থে আমরা ল্যাটেরাল শব্দটা ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের একটা পর্যায়ে চলে আসছে, নাম্বার 8 এ চলে আসছে। উডি মাইন্ড সম্পর্কে আমাদের এটা ইউজ সম্পর্কে, এটা ইউটিলিটি সম্পর্কে আমাদের শুড হ্যাভ বেসিক কনসেপ্ট, তার সম্পর্কে ভালো একটা ধারণা আমাদের রাখা উচিত। উডি মাইন্ড আমরা কখন ব্যবহার করব? উডি মাইন্ডের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। উডি মাইন্ডের পরে যে ভার্বটি থাকবে সে ভার্ব অনুযায়ী অর্থ প্রকাশ করবে। এট দ্য লাস্ট মোমেন্টে আমরা শেষ মুহূর্তে উডি মাইন্ড যুক্ত বাক্যটি অবশেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা সেটাকে কাজটা কমপ্লিট করব। তো আমি যদি বলি উডি মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উডি মাইন্ড টেকিং এ কাপ অফ টি, এক কাপ চা কি খেতে পান করতে চান? উডি মাইন্ড টেকিং এ কাপ অফ টি, এক কাপ চা কি পান করতে চাও? এখানে উডি মাইন্ডের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। উডি মাইন্ডের পরে যে ভার্ব থাকবে সে ভার্ব অনুযায়ী সেন্টেন্সটার অর্থ প্রকাশ করবে। পাশাপাশি অবশেষে একটা 11th আওয়ার শেষ করতে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সেন্টেন্সটার কাজ শেষ করে দেব। নাম্বার 9 এ বলা হচ্ছে ইউজ টু, অভ্যস্তত। হোয়াট ইজ দ্য মিনিংস অফ ইউজ টু? যদি জানতে চাওয়া হয় হোয়াট ইজ দ্য মিনিংস অফ ইউজ টু, ইউজ টু বলতে তুমি কি বুঝো, আমি সেখানে অর্থটা প্রকাশ করবো অভ্যস্ততা বোঝাতে। তো অভ্যস্ততা দুই ক্ষেত্রে বোঝা যায়। এখানে যদি বর্তমান কালের অবস্থা বোঝায় তাহলে আমি সেন্টেন্সটাকে ওইভাবে গঠন করবো, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস B1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস B1 প্লাস অবজেক্ট যদি ব্যবহার করি সেটা হবে বর্তমান কালের অবস্থা। আর অতীত কালের অবস্থা বোঝালে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ইউজ টু প্লাস B1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এমন স্ট্রাকচার হলে আমরা অতীত কালের অবস্থা হিসেবে সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি ইউজ টু সম্পর্কে আবারও একটা কনসেপ্ট দিচ্ছি। ইউজ টু অর্থ হচ্ছে অবস্থা। বর্তমান কালের অবস্থা বোঝালে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস B1 প্লাস অবজেক্ট। অন দি আদার সাইড অতীত কালের অবস্থা বোঝালে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ইউজ টু প্লাস B1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। লাস্টের নাম্বার ছিল অ্যাজ ডু অথবা অ্যাজ ইফ। যেন অর্থ প্রকাশ করে এমন ক্ষেত্রে আমরা অ্যাজ ডু অথবা অ্যাজ ইফ ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে টপিকটি নিয়ে তোমাদের সামনে ইতিমধ্যে প্রেজেন্টেশন করেছি, তোমরা ক্লাসটাকে ভালোভাবে অবজারভেশন করবে, পাশাপাশি এটা নোট রাখবে এবং পরবর্তীতে কোশ্চেন থাকবে আমরা সেটা বাই এটা কমপ্লিট করে নেব। আমি একটা লাস্ট মোমেন্ট আমি তোমাদেরকে আরেকটু কনসেপ্টে ক্লিয়ারের জন্য আমি আরেকটু বলছি, তোমরা যখন ক্লাসে পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, ঠিক তখনই খাতা এবং কলম তোমাদের সাথে অবশ্যই রাখবে। পাশাপাশি স্বাস্থ্যবিধিতে অবশ্যই মাস্ট হ্যাভ টু বি মেইনটেইন, বাসায় অবশ্যই সেটা বজায় রাখতে হবে। পাশাপাশি আমি এই বিষয়গুলি সম্পর্কে আমি বেসিক কনসেপ্ট অর্জন করতে হলে আমি ক্লাসটাকে বাই পর্যায়ক্রমে আমি সেটাকে আরো ভালোভাবে অবজারভেশন করবো। যেহেতু আমাদের ক্লাসটা নোট থাকবে, অনলাইনে নোট থাকবে বা আমাদের গ্রুপে সেটা নোট থাকবে। আমি আবার শেষ করার আগে আমি আবারও কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিচ্ছি। There have been given many important words অথবা phrase in the board, এবং শেষ বিষয়গুলি সম্পর্কে যদি আমরা একটু ডিটেলস জানতে পারি তাহলে সেই বিষয়টাকে আমরা ভালোভাবে আমরা আনসার করতে পারবো। এক্ষেত্রে আমি দেয়ার সম্পর্কে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। দেয়ারকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, আমি আবার করে রিপিট করছি। ইন্ট্রোডাক্টরি দেয়ার, অ্যাডভার্বিয়ালস দেয়ার, এক্সপ্লেটিভ দেয়ার। নাম্বার 2 ছিল হ্যাভ টু অথবা হ্যাভ টু এবং হ্যাজ টু আমরা বর্তমানে কোনো কাজের বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারি। হ্যাভ টু অতীতের কোনো কাজের বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। হ্যাড বেটার বিশেষ পরিস্থিতিতে কি করা উচিত এমন অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। উড রাদার দুটি কাজের মধ্যে যে কাজটি অধিকতর পছন্দনীয় এমন অর্থে আমরা উড রাদার ব্যবহার করতে পারি। নাম্বার 6 হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দুটি কাজের মধ্যে যে কাজটি অধিকতর পছন্দনীয় এমন অর্থে আমরা উড রাদার ব্যবহার করতে পারি। অ্যাজ সুন অ্যাজ হচ্ছে একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা অর্থে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। ল্যাটেরন অন্য কোনো কিছু ভাবাই যায় না এমন অর্থে আমরা ল্যাটেরন ব্যবহার করি। উডি মাইন্ড প্রশ্ন করার সময় ব্যবহৃত হয়। উডি মাইন্ডের পরে বাক্য সাইন্সি হয়। উডি মাইন্ডের পরে যে বাক থাকে সে বাক অনুযায়ী অর্থ প্রকাশ করে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। ইউজ টু অভ্যস্ততার ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করবো। নাম্বার 10 অ্যাজ ডু অথবা অ্যাজ ইফ
যেন অর্থে আমরা এসডো অথবা এসই ব্যবহার করব। Thank you very much to the all students who are related in the online classes. I think that, and I strongly believe that, who are related to the online classes, she will be able for correcting any types of topics that would be wanted to the answer. Thank you so much. Assalamu alaikum.